সম্প্রতি একটা খবর বেশ আলোচনা তৈরি করেছে, সেটা হলো পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন। চলুন আজকের এই আলোচনায় আমরা স্লাইডের মাধ্যমে এর ভেতরের গল্পটা একটু জেনে নিই। তো আলোচনার শুরুতেই একটা প্রশ্ন, ঠিক কত টাকা বাড়ানো হয়েছে বিধায়কদের মাসিক বেতন? কোনো ধারণা করা যায়? অঙ্কটা হলো মাসিক 40,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতি মাসে বেতনে এই বিশাল বৃদ্ধিটাই কিন্তু সব আলোচনার কেন্দ্রে। তাহলে এই যে বেতনটা বাড়ল, এটা কাদের কাদের জন্য, আর এর প্রভাবটাই বা ঠিক কেমন? কারণ ব্যাপারটা শুধু বিধায়কদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই টেবিলটা দেখলে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বিধায়ক বা এমএলএদের মূল বেতন ছিল 10,000 টাকা, সেটা বেড়ে হয়েছে 50,000। প্রতিমন্ত্রীদের ক্ষেত্রেও তাই, 10,900 থেকে বেড়ে 50,900। আর ক্যাবিনেট মন্ত্রীদের বেতন 11,000 থেকে 51,000। মানে সব ক্ষেত্রেই কিন্তু মাসিক বৃদ্ধিটা ঠিক 40,000 টাকা। এখন প্রশ্ন হলো, এই বেতন বৃদ্ধির কারণটা কি? সরকারের তরফ থেকে কি বলা হয়েছে? গত বছরের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই কথাটাই বলেছিলেন। তার মতে রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে নাকি সবচেয়ে কম ছিল, আর তাই এই সিদ্ধান্ত। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই যে মূল বেতনের কথা আমরা শুনছি, এটা কিন্তু পুরো গল্পের একটা অংশ মাত্র। এর বাইরেও আরও অনেক কিছু আছে যা মিলে একজন বিধায়কের মোট আয়টা তৈরি হয়। এই মোট আয়কেই ইংরেজিতে বলা হয় এমলিউমেন্টস। এর মানে কি? এর মানে হলো বেতন, বিভিন্ন ফি আর অন্যান্য সব রকম সুযোগ সুবিধা মিলিয়ে একজন যা পান সেই পুরোটাই। তো বেতনের বাইরে আর কি কি সুবিধা বা ভাতা তারা পান, চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। এই যে দেখুন, এটা 2010 সালের একটা সরকারি গেজেট। এটা থেকেই বোঝা যায় যে এই সুবিধাগুলো নতুন কিছু নয়, বরং আইনসিদ্ধ। এখানে যেমন বলা আছে, বিধায়করা বছরে 50,000 টাকা পর্যন্ত রেল বা বিমানের ভাউচার পান যাতায়াতের জন্য। শুধু যাতায়াতই নয়, আরও অনেক কিছু আছে। যেমন ধরুন, বিধায়ক আর তার পরিবারের চিকিৎসার সুবিধা, থাকার জন্য সরকারি বাড়ি বা তার বদলে বাড়ি ভাড়া ভাতা, আবার অফিস চালানো বা কর্মীদের জন্য আলাদা ভাতা আছে। আর হ্যাঁ, একটা পুরো টার্ম শেষ করার পর পেনশনের ব্যবস্থাও রয়েছে। এই সব কিছু মিলেই কিন্তু তাদের মোট প্রাপ্তি। আচ্ছা, এই যে মাইনের কাঠামো, এটা কি সবসময় এরকমই ছিল? একদমই না, সময়ের সাথে সাথে এটা অনেক বদলেছে। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। দেখুন, একেবারে শুরুতে মানে 1952 সালে একটা আইন তৈরি হয়, যেটা দিয়ে বেতনের কাঠামো ঠিক করা হয়েছিল। তারপর অনেক বছর পর 2010 সালে ভ্রমণ আর অন্যান্য ভাতা নিয়ে কিছু পরিবর্তন আনা হয়। আর সব শেষে এই 2024-এ এসে ঘটল এই বড়সড় বেতন বৃদ্ধি, যা এই মে মাস থেকে চালু হয়েছে। এই ছবিটা দেখলে সময়ের সাথে পরিবর্তনটা কি অসামান্য তা বোঝা যায়। বাদিকে দেখুন, 1952 সালের আইনে বলা হচ্ছে একজন ক্যাবিনেট মন্ত্রীর বেতন ছিল মাসে মাত্র 1,000 টাকা। আর ডান দিকের আজকের অঙ্কটা দেখুন, 51,000 টাকা। ভাবা যায় পার্থক্যটা কতখানি? বেশ, তাহলে আমরা মূল বেতন দেখলাম, আলাদা করে বিভিন্ন ভাতাও দেখলাম। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, সব মিলিয়ে একজন বিধায়কের হাতে প্রতি মাসে ঠিক কত টাকা আসে? এটাই হলো আসল হিসেব। বেতন বাড়ার আগে একজন বিধায়ক সব মিলিয়ে মাসে পেতেন প্রায় 81,000 টাকা। আর এখন এই নতুন কাঠামোতে বেতন ভাতা সব মিলিয়ে তার মোট মাসিক আয় দাঁড়াচ্ছে প্রায় 1,21,000 টাকা। এই বার চার্টটা দেখলেই ব্যাপারটা এক ঝলকে পরিষ্কার হয়ে যায়। একটা বারে দেখানো হচ্ছে আগের মোট আয়, আর পাশের বারটা দেখাচ্ছে এখনকার মোট আয়। এই যে বিশাল লাভটা, সেটা এই ছবি থেকেই স্পষ্ট। তো সব শেষে একটা প্রশ্ন থেকে যায়, জনপ্রতিনিধিদের এই যে পারিশ্রমিক, এটা কি তাদের কাজের ধরন বা সাধারণ মানুষের কাছে তাদের পৌঁছানোর ক্ষমতাকে কোনোভাবে প্রভাবিত করে? মানে ভালো বেতন কি ভালো পরিষেবা নিশ্চিত করে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক জায়গা আছে।